বাঙালি জাতি অথবা বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশি হিসাবে এই বাঙালি জাতীয়তাবাদে অথবা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে বাঙালি জাতীয়তাতে আপনার অংশ কতটুকু আসুন ইতিহাসের আলোকে জানার চেষ্টা করি। বাঙালি জাতির উদ্ভব ক্রমবিকাশ এই প্রবচনটি এবং জাতিসত্তা বাঙালি জাতির উদ্ভব ও ক্রমবিকাশ এই বিষয়টি প্রথম সামনে নিয়ে আসেন ব্রিটিশ আমলের শেষ 40-এর দশকে ইংরেজরা। তারা পৃথক মুসলমান এবং হিন্দু জাতিদেরকে আলাদাভাবে শাসন করতে ভালোবাসতেন। এটিকে তারা চূড়ান্ত একটি রূপ ধারণ করে। এটিকে কেন্দ্র করে এই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেন বাঙালি জাতির উদ্ভব নামে একটি প্রবন্ধ। এরপরে তিনি আরও অনেক প্রবন্ধ, গল্প, ছড়া, নাটক, কবিতা ইত্যাদি লিখে এই বাঙালি জাতীয়তাবাদকে শক্তিশালী করেছেন, সমৃদ্ধ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমসাময়িক রবীন্দ্রনাথ ঠাকুর, এরও আগে রাজা রামমোহন রায় সহ আরও অনেকেই আছেন যাদের নাম আর বলছি না। তো বঙ্কিমচন্দ্র দেখান তৎকালীন সময়ে বাংলায় 3,60,00,000 মানুষের বসবাস ছিল। সেখান থেকে তিনি 11 লক্ষ উঁচু জাতের ব্রাহ্মণদেরকে নির্বাচন করেন এবং দেখান যে এই ব্রাহ্মণরাই সমাজের উঁচু স্তরের মানুষ, শিক্ষা, সংস্কৃতি, বিদ্যা বিভিন্ন বিষয়ে, এবং অন্য অন্য যত জাতিগোষ্ঠী রয়েছে অথবা শ্রেণী রয়েছে এই শ্রেণীর ভিতর চলে আসে সর্বনিম্ন শ্রেণীর হলো মুসলমানরা। তিনি এখানে ভাগ করেছেন আর্য হিন্দু, অনার্য হিন্দু, আর্য এবং অনার্য সংমিশ্রণ হিন্দু আর বাঙালি মুসলমান। অর্থাৎ তিনি কিন্তু বাঙালি জাতীয়তাবাদ থেকে বাঙালি মুসলমানদেরকে তখনই আলাদা করে দিয়েছেন। এবং তিনি কি লিখেছিলেন জানেন? যে মুসলমান অদ্য জুতা গড়তে গড়তে কাল্য নামজাদা, শাহজাদা, পীরজাদা ধারণ করে যুধিষ্ঠির দল, এই মুসলমানের আশা মরে না। এভাবে মুসলমানকে পৃথক করেছেন, ব্যঙ্গ করেছেন। এবং এখানে উল্লেখ করা যায় হিটলারের জার্মান নাৎসি বাহিনী, নাৎসি হিটলার প্রতিষ্ঠা করেননি। মুসলিম লীগের মতো ক্ষয়ে যাওয়া দল, উনি যখন এই দলের হাল ধরেন তখন এই দলের সদস্য সংখ্যা ছিল 7 জন এবং এই দলটিকে রিভাইভ করে উনি জার্মানের রাষ্ট্র ক্ষমতায় আসেন প্রথমে ভোটের মাধ্যমে, সে ভিন্ন কথা। কিন্তু জার্মানি জাতিকে হিটলার বোঝাতে সক্ষম হন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমরা ব্লু ব্লাড, তোমরা একমাত্র জাতি যারা পৃথিবী শাসন করার ক্ষমতা রাখো, তোমরা যা খুশি তাই করবে, যখন যা ইচ্ছা তোমাদের সুখ শান্তির জন্য অন্য জাতিগোষ্ঠী তোমাদের গোলামি করবে। ঠিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উটি দেখালেন। 3,60,00,000 মানুষের ভিতর শুধুমাত্র ব্রাহ্মণ উঁচু জাত 11 লক্ষ, তারা এই বাংলা শাসনের ক্ষমতা রাখে। বাকি যারা আছে তারা এই ব্রাহ্মণদের সেবা করবে। এর ভিতরে কিন্তু তফসিলি সম্প্রদায়, অন্যান্য হিন্দু জাতিগোষ্ঠীও রয়েছে, তারাও কিন্তু তাদেরকে এখানে পৃথক করে দেখিয়েছে এবং মুসলমানকে একেবারে পরিষ্কার করে বাঙালি মুসলমান হিসাবে ব্যাখ্যা করেছেন। জাতিবাদ বলতে আসলে কি বোঝায়? রুশ বিপ্লবের মহানায়ক জোসেফ স্টালিন তিনি কি বলেছেন? তিনি বলেছেন জাতিবাদ বলতে বোঝায় যারা একই সংস্কৃতি, একই ভাষা, একই অঞ্চল এবং একই জীবনমান ও মন মানসিকতায় গাথা, তাদেরকে এক জাতি বা জাতিবাদের কথা হিসেবে উনি বলেছেন। এখন বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ, তারা কি একই মন মানসিকতায় গাথা? তারা কি বলে? ভারতীয়রা কি বলে? আসুন ছোট্ট একটি ক্লিপ দেখাই, সেখানে নিজেই দেখুন ভারতীয়রা কি বলে। বাঙালি জাতীয়তাবাদটা কি, মানে খায় না মাথায় দেয়, কি ব্যাপারটা একটু বলো তো।
দেখো, বাঙালি জাতীয়তাবাদ কি, এই প্রশ্নটা মানে দুঃখের সাথে মানে বলতে হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু 1905 সালের থেকে সব বাঙালি জানে। মানে 1905 সালে যখন বঙ্গভঙ্গ যখন হয়েছিল, তখন যে বঙ্গভঙ্গ রোধ করার জন্য যেই জাতীয়তাবাদ উঠে দাঁড়িয়েছিল, সেইটাই কিন্তু বাঙালি জাতীয়তাবাদ। মানে তুমি বাঙালিকে বিভাজন তুমি করতে পারবে না, ভাগ করতে পারবে না। সেইটা যদি কোনো উত্তরসূরি যদি হতে পারে, সেইটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। যেমন উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আয়ারল্যান্ড, এটি 1922 সালে ব্রিটিশ থেকে আলাদা হয়। উত্তর আয়ারল্যান্ডের মানুষের শিক্ষা, চেহারা, আকার, আকৃতি সব কিছু ব্রিটিশের মতো, দেখতে ব্রিটিশের মতো, এবং তারা ব্রিটিশ ভাষায় অর্থাৎ ইংরেজি ভাষায় কথা বলে, তাদের রাষ্ট্রভাষা ইংরেজি। এখন আইরিশদের কি আপনি ইংলিশ বলবেন, ব্রিটিশ বলবেন জাতিগতভাবে? অথবা তারা নিজেদের কি তারা ব্রিটিশ বলে, ইংরেজ বলে? না, বলে না তো। তারা তো তাদেরকে আইরিশ বলে। তাহলে এক ভাষায় কথা বললেই এক জাতি, এই যে থিওরি, এটি টেকে না। আর বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে, একটু মাথা খাটায় অল্প একটু চেষ্টা করলে এটি টেকেই না। ইংরেজ আমলে, আসলে আমরা ইংরেজ আমল বলি কেন? এটি খ্রিস্টান আমলে, খ্রিস্টান বা ইংরেজ আমলে বা ব্রাহ্মণ আমলে যাই বলেন না কেন, হিন্দু মনীষীরা লড়াই করেছেন ধর্ম সংস্কারে। যেমন রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ। তিনি ধর্মীয় হিন্দু ধর্মের কুপ্রথা রহিতকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন, অর্থাৎ ধর্ম সংস্কার করেন, যেমন সতীদাহ প্রথা ইত্যাদি। কিন্তু রাজা রামমোহন রায়ের সমসাময়িক সময় হাজী শরিয়তুল্লাহ এখানে এই জমিতে জোর করে অত্যাচার করে জমিদাররা খাজনা নিবে, এটা হতে দিবেন না। আল্লাহর জমিনে যিনি চাষ করবেন তিনি এটি ভোগ করবেন, এভাবে খাজনা সংগ্রহের নামে অত্যাচার চলবে না। এই জন্য উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, অর্থাৎ মুসলমানদের জীবনমান রক্ষায় উনি সংগ্রাম করেছেন। যেখানে তারা সংস্কার করছেন ধর্ম, আমরা রক্ষা করছি জীবন, বেঁচে থাকার তাগিদ, বেঁচে থাকার লড়াই করছে, বেঁচে থাকার সংগ্রাম করছি। কারণ মুসলমানদের ধর্ম সূচনা হয়েছে ইসলামের 1450 বছর আগে। এটা তো আধুনিক ধর্ম, এখানে সংস্কারের কিছু নেই, এখানে কুপ্রথা বলতে কিছু নেই, ধর্মীয় গোড়ামি বলতে কিছু নেই, অপসংস্কৃতি বলতে কিছু নেই। কিন্তু তাদের কিন্তু লড়াই করতে হয়েছে ধর্ম সংস্কারের জন্য। তাহলে কিন্তু এখানেই আমরা তাদের থেকে পৃথক, জাতিগতভাবেই আমরা পৃথক। তিনি আরও বলতেন, হাজী শরিয়তুল্লাহর জীবন ব্যাখ্যা করার সময়, জীবন অনুশীলনের সময় এসেছে, জানার সময় এসেছে। তিনি আরও বলতেন, আল্লাহর জমিনে শাসন চলবে আল্লাহর। এই জন্য ফরায়েজি আন্দোলন গড়ে তুলেছেন, ফরজ থেকে বহু বচন ফরায়েজি, এই ফরায়েজি আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই ফরায়েজি আন্দোলনে 50,000-এর উপরে মানুষ যোগ দিয়েছিল, সশস্ত্র বিপ্লব গড়ে তুলেছিল ইংরেজ এবং তাদের এদেশীয় জমিদার, বেনিয়া এবং দালাল শ্রেণীর বিরুদ্ধে। তারা বাঙালি বলতে কি বুঝিয়েছেন? বাঙালি বলতে বুঝিয়েছেন খ্রিস্টান এবং ব্রাহ্মণ আমলে, অর্থাৎ ইংরেজ আমলে গড়ে ওঠা সমাজ, সভ্যতা, সংস্কৃতি এবং বিভিন্ন মন মানসিকতা, কলকাতা কেন্দ্রিক গড়ে ওঠা সমাজ ব্যবস্থাকে। এই সমাজ ব্যবস্থায় কি মুসলমানের কোনো অংশগ্রহণ ছিল? কলকাতা শহরে কোনো মুসলমানের সহায় সম্পত্তি সেভাবে ছিল ব্রিটিশ আমলে? ছিল না। 1854 সালের মাহফেজ খানার রিপোর্ট দেখুন, সেখানে কি বলা হয়েছে? ভারতে সংরক্ষিত আছে। সেখানে দেখানো হয়েছে কোনো মুসলমানকেই উল্লেখযোগ্য সহায় সম্পত্তির মালিক হিসেবে দেখানো হয়নি। উইলিয়াম হান্টারও তো তার বইয়ে ব্রিটেনের রানীকে উনি যে শিক্ষা কমিশনের রিপোর্ট পেশ করেছিলেন, সেটি উনি সেভাবেই দেখিয়েছেন। এখানে মুসলমানের কোনো অংশগ্রহণই ছিল না। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ বলতে যে ভ্রান্ত জিনিসের উপর বাংলাদেশের মানুষ গা ভাসাতে চায়, এটি প্রতিষ্ঠা পায় ব্রিটিশ আমলে, যার সাথে কলকাতা কেন্দ্রিক অর্থ, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি সাথে সম্পৃক্ত। কলকাতার অর্থের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক ছিল? ছিল না। সাহিত্য,
ছিল না। এ সাহিত্য তো সম্পূর্ণ সাম্প্রদায়িকতা নির্ভর। তারা তখন মারাঠা থেকে শিবাজিকে তুলে এনে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছেন, বঙ্গভঙ্গ আন্দোলন করেছেন, সন্ত্রাসবাদী আন্দোলন গড়ে তুলেছেন। মুসলমানরা চাইল অধিকার, মুসলমানরা জীবন মান দিয়ে সে অধিকার রক্ষার জন্য লড়াই করছেন, আর তারা লড়াই করছেন এই মুসলমানের অধিকার খর্ব করার জন্য। এটাই তো বঙ্গভঙ্গ। হ্যাঁ, এটাই বঙ্গভঙ্গ। তাহলে বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ কলকাতায়, সেটির সাথে আপনার সম্পর্ক কী, আমার সম্পর্ক কী, এটি কি কখনো এটি চিন্তা করে দেখেছেন? তারা আমাদের কি বলতো? ম্লেচ্ছ, জবন, ফকির ইত্যাদি। এখান থেকেই তো বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি। এখন আমাদের আওয়ামী লীগের বন্ধুরা কি বয়ান করেন? তারা বয়ান করেন বাঙালি ছিল বলে বাংলাদেশ হয়েছে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ হয়েছে। তো ভালো কথা বন্ধুরা, পশ্চিমবঙ্গে তো 40% অর্থাৎ প্রায় 8 কোটি বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। তারা তো লড়াই করছে পশ্চিম ভারতের দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা লড়াই করছে হিন্দুত্ববাদ, বিশেষ করে বাংলা ভাষা তাদের ওখানে টিকছে না হিন্দির প্রভাবে। তারা কেন বাংলাদেশের সাথে সম্পৃক্ত নেই? তারা কেন আলাদা? তাহলে আপনাদের যুক্তি অনুযায়ী তারা তো বাংলাদেশের সাথে সম্পৃক্ত হওয়ার কথা। তারা তো বাংলাদেশের সাথে সম্পৃক্ত না, তারা আলাদা। এখন আপনি যদি বলেন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্র, তাহলে তো আর দেশ থাকে না। কেমন? ভারত কি চাইছে? ভারত চাইছে হিন্দু সমাজ, সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে এক রাষ্ট্র। এখন হিন্দু সমাজ সভ্যতার ভিত্তিতে এক রাষ্ট্র, যেখানে বহু ভাষাভাষী জাতিগোষ্ঠী বসবাস করবে, এটা তো ভারত চাইছে। এটাকেই তারা তাদের জাতীয়তাবাদ বলছে। এখন তারা লড়াই করছে বাংলা ভাষা হারিয়ে যাওয়ার ভয়ে, হিন্দির চাপে। কিন্তু আমাদের তো সেই লড়াই করতে হচ্ছে না। অর্থাৎ বাঙালির ভিত্তিতে ব্রিটিশ আমলে গড়ে ওঠা জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র নয়, বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে পৃথক সংস্কৃতি, স্বতন্ত্র জাতীয়তাবোধ, স্বতন্ত্র চাওয়া পাওয়ার ভিত্তিতে। তা না হলে আজকে পশ্চিমবঙ্গের বাঙালিরা আপনার সঙ্গে থাকতো, আমার সঙ্গে থাকতো, আমরা এক থাকতাম। যেহেতু তারা পৃথক সভ্যতা সংস্কৃতিতে বিশ্বাস করে, সেজন্য আজ তারা আমার সাথে, আপনার সঙ্গে সাথে নেই। এজন্য দেখুন, তারা লড়াই করেছে 47 সালে দিল্লির অধীনে যাওয়ার জন্য, আর আমরা লড়াই করেছি 47 সালে আলাদা স্বতন্ত্রতার জন্য। আপনার লাহোর প্রস্তাবে কি বলা হয়েছে? লাহোর প্রস্তাব যখন দেওয়া হয়েছিল, তখন তো পাকিস্তান নামক এই দৃশ্যমান যে ওয়ার্ড, এই ওয়ার্ডের উৎপত্তি হয়নি। বলা হয়েছিল ভারতের উত্তর পূর্ব অঞ্চলে একটি সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি সভ্যতায় ভিন্ন মুসলমানদেরকে নিয়ে একটি রাষ্ট্র, আর একটি ভারতের পশ্চিম অংশে, অর্থাৎ একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল। অর্থাৎ আজকের বাংলাদেশ লাহোর প্রস্তাবের ভিত্তি, আজকের বাংলাদেশ বঙ্গভঙ্গের ভিত্তি। এই সরল বাস্তবতাকে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের নামে অস্বীকার করেন, তাহলে ইতিহাসকে অস্বীকার করা হয়। আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ যিনি লড়াই করেছিলেন মুসলিম লীগের ডাকে ঐক্যবদ্ধ হয়ে, ভারতের কলিজা কেটে সেদিন আলাদা হয়ে এসেছিলেন, ভারত সেই ব্যথা ভোলেনি। এই জন্য কখনো বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি ইত্যাদি, রবীন্দ্রবাদ, এগুলো দিয়ে আপনাকে আমাকে ম্লান করতে চায়, খেয়ে ফেলতে চায়, সিকিম বানাতে চায়, হায়দ্রাবাদ বানাতে চায়। এখন সময়, চারিদিক থেকে সকলেই আওয়াজ তুলুন। বাঙালি জাতীয়তাবাদ বলতে বাংলাদেশে বসবাসরত মানুষের জন্য পৃথক কোনো জাতীয়তাবাদ নেই। আমরা সকলেই বাংলাদেশী। ধন্যবাদ। আল্লাহু আকবার।